আপনি? এই বাড়িতে কেউ আছে? বাড়ির লোক দিয়ে আপনি কি করবেন? নাম কি তোমার? জি, রিপন। বাড়ি? চন্দ্রপুর, মানিকগঞ্জ। আমার মা কাজ খুঁজতে পাঠাইছে। কিন্তু তোমার মারে দিয়ে তো কাজ হবে না, তুমি কাজ করতে পারবা? আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ, মানে বাইরের অনেক কাজ আছে, বাজার সদাই করা, এগুলো পারবা? জি জি, আমি সব কিছু করতে পারবো। আমার কাজটা খুব দরকার। তোমার চেহারা দেখে তো খুব ভদ্র মনে হইতেছে। তুমি পড়াশোনা কতদূর করছো? জি, আমার কাজ করার মতোই বিদ্যা। শোনো, কাজের ছেলের নাম রিপন চলবে না, এটা আমাদের বাড়িতে মানায় না। আজকের থেকে তোমার নাম রতন, মনে থাকবে? জি। শোনো রতন, বাগানের কাজ, বাজারের কাজ সব মন দিয়ে করবা। যদি ভালো মতো কাজ করতে পারো বেতন বাড়বে, আর ফাঁকি দিলে 1 মিনিটও রাখবো না। জি। ভাবি, দেখছো ছেলেটার চোখ দুটো কি সরল, মনে হচ্ছে না কোথায় দেখছি এরকম গভীর দৃষ্টি। রাখো তো তোমার চোখের দৃষ্টি, তুমি আছো তোমার চোখের দৃষ্টি নিয়ে। আরে গরিব ঘরের ছেলে, কাজের সন্ধানে আসছে। আর তোমাদের না একটা অভ্যাস খারাপ আছে, নিজের বোনের কথা মনে কইরা তারে তারে নিজের ভাগ্না মনে করো, এগুলো বাদ দাও। তুমি কি আমগো বাড়িতে নতুন আইছো? তোমার নাম কি? জি, আমার নাম রিপন। না না, সরি, আমি রতন। আমি আপনাদের বাড়িতে কাজ করতে আসছি। ও, তুমি আমগো বাড়িতে কাজ করবা? এই কোকিলা, যা তুই ঘরে যা। আর শোনো রতন, তুমি এখন রান্নাঘরে যাও, তোমার বিলকিস সবকিছু বুঝাই দিব, যাও। জি আচ্ছা। অদ্ভুত ছেলে তো, চোখ দুইটা খালি পরিচিত না, কেমন জানি আপন মনে হইতেছে। এ কি কোনো রক্তের টান? না, এমন মনের ভুল। কি ব্যাপার রতন, আর কতক্ষণ লাগবো? হ্যাঁ, এত দেরি হইতেছে কেন? এই যে প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট লাগবে। বসুন না। আচ্ছা, তুমি আমাদের বাড়িতে কাজের জন্য আসলা, কিন্তু তোমার বাড়িতে কে কে আছে সেটা তো ভালো করে কিছুই কইলা না। জি, আমার কেউ নেই, আমার বাবা মা কেউ নেই। কেউ নাই মানে? তুমি মিথ্যা কথা কইতেছো না তো আবার? তারা কি ছোটবেলায় মারা গেছে? জি না, বাবা ছোটবেলায় মারা গেছে, কিন্তু মা। মা? মা কি বাইসা আছে, নাকি সেও মারা গেছে, নাকি আবার অন্য কোথাও চলে গেছে? আমার মা আমাকে আমার চাচির কাছে রেখে চলে গেছেন। আমি তার কাছেই মানুষ হয়েছি। উনি দুঃসম্পর্কে আমাদের আত্মীয় হন। ওনার শরীরটাও ভালো না, আর ওখানে আমি কাজ পাচ্ছিলাম না, সেই জন্য এখানে চলে আসছি। আমার আর কেউ নেই, আমি একদমই একা। তা সেই চাচিরা কোথায় থাকে? আমাদের পাশের গ্রামে, ফুলপুর। ওই গ্রামের সবাই গরিব, সেজন্য আমি এইখানে আসতে বাধ্য হয়েছি। আহারে, লোকটার কি কষ্ট, বাবা মা কেউই নেই। এই, তোর এত সহানুভূতি ধান লাগবে না, তুই তোর কাজ কর। আর এই যে তুমি যে বললা তোমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তাহলে এতদিন তুমি কার সাথে থাকতেছিলা, কি করতেছিলা তুমি? আমি একটা মিষ্টির দোকানে কাজ করতাম, অনেক বছর ওখানেই ছিলাম। হঠাৎ ওই দোকানটা অফ হয়ে যায়, আর আমি এই যে যত কাজ, রান্না বাড়া, কাপড় কাচা, ঘর গোছানো, আমি সবকিছু ওখান থেকেই শিখেছি। ও, তুমি মিষ্টির দোকানে কাজ করতা, এর জন্যই তোমার হাত পা কাপড় চোপড় এত পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, কাজ করো, কিন্তু মিথ্যা কথা কিন্তু কইলে তোমার খবর আছে। আমার কেন জানি খালি সন্দেহ হইতাছে, তোমার এত ভালো চেহারা, ভালো কথাবার্তা, বড় কোনো চুরির ধান্দায় আসো নাই তো আবার?
বিশ্বাস করেন আমি শুধু কাজের জন্যই আসছি, আমার মধ্যে কোনো ধান্দা নেই। আমি আমি চুরি করব না, আমি আপনাদের জিনিসপত্রের দিকে ভুলো লুকও দেব না। আচ্ছা ঠিক আছে, দেখা যাইব নে। তোমার চোখ দুটা না একদম, আচ্ছা বাদ দাও, তোমাকে রান্না বান্না হয়ে গেলে আমার ডাক দিও। আপনার অনেক কষ্ট তাই না? বাবা মা কেউই নেই, একা একা থাকতে হয়। প্রয়োজন পড়লে করতে হয়, বুঝছো? কাজ করো। এলাম আপনার খাবার, জলদি খাই শেষ করেন। ধন্যবাদ বিলকিস, তোমার তো দেখছি অনেক মায়া। অনেক মায়া না? এমন ভাবে আপ্যায়ন করতেছে মনে তোর জামাই লাগে। আপা, লোকটা সারাটা দিন ধরে না খায় কাজ কাম করতেছে, আর উনি তো এই নতুন আইছে, ডাইন বাম কিচ্ছু চিনে না। নতুন এসে তো কি হইছে, সে তো এবারে কাজ করার লাগি আইছে, এত খাতির করার তো কিছু নেই। তোর জামাই লাগে না, এবারে জামাই নাচে। শোনেন, আমি ওরে খাবার নিয়ে আসতে বলি না, তাছাড়া আমি সারাদিন না খেয়েও থাকতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আপনি বরং খাবারটা নিয়ে যান। তুই একদম চুপ থাক। তুই আমারে কি কইতেছিস? কালকে তুই বাড়িতে আইছস আর তুই এখন ভালো মন্দ খাইতেছিস নবাবের মতন, তাই না? হ্যাঁ, আমি গরিব, আমি আপনাদের বাড়িতে কাজ করি, আমি আমার কাজটাকে অনেক সম্মান করি, আর আমি আমার কিসমতের উপরে বিশ্বাসী। আমার রিজিকে যা আছে আমি তাই খাবো, আর বেশি কিছু না। আপা বাদ দেন না, ছেলেটা ভালো আছে। ভালো ছেলে হইলে কি আর কাজের ছেলে সাইজে আইতো? তুই ওর চোখগুলো দেখ কেমন নবাবের মতন। ওর নিশ্চয়ই কোনো মতলবে বাড়িতে আইছে, ওর হাঁটা চলা বাবুদের মতন, ওর খাওয়া দাওয়া বাবুদের মতন। মনে হইতেছে কোনো জমিদারের পোলা কাজ কাম ফালায় পলাই আইছে। শোনেন, আপনি হয়তো জানেন না, হ্যাঁ আমি গরিব, কিন্তু আমি আমার পরিবারের মান সম্মান নষ্ট করি না। আপনি আমাকে যত খুশি অপমান করেন, কিন্তু প্লিজ আমার পরিচয় নিয়ে কথা বলবেন। ওরে বাপরে, পরিচয়? কিসের পরিচয়? তুই তো এবারে কাজের লোক, তুই শূন্য রাখ। তোর নাম রতন, তুই আমাদের বাড়িতে কাজ করস, ঠিক আছে? হ্যাঁ, খাবার লো, তাড়াতাড়ি চল। আপনার না একটা কথা বলতে চাইতেছিলাম। কি হয়েছে? কাজের লোক নিয়ে কোনো সমস্যা? রতন কোনো গড়বড় করছে? আরে না, কোনো গড়বড় করে নাই, সেই কথাটাই বলতে চাইতেছিলাম। পোলাটা না খুব ভালো। ভালো মানে? কাজের লোক কোনোদিন ভালো হয়? বেশি ভালো হইলেই ঝামেলা। আচ্ছা, তুমি কি দেখছো ওর মধ্যে? আপনি হয়তো খেয়াল করেন নাই, ছেলেরা কাজের হাত খুব পরিষ্কার, কি সুন্দর বাসন কাসন একটা ঝকঝকা করে ফেলায়, আর কথাবার্তায় না খুব সুন্দর বিনয়ী, কোনো উচ্চবাচ্য করে না। আমি যখন কালকে ওরে জেরা করলাম। জেরা করছিল মানে? তোমার বলছি না কাজের লোকদের কখনো খাতির করবে না, কাজের লোকদের মাথায় তোলাই বিপদ। তুমি ওর কোন গুণটা দেখে মুগ্ধ হইছো? ওর বাপ মা নাই, গ্রাম থেকে পালায় আইছে, তুমি এটা বোঝো না? এই কথাটাই তো আমি কইতাছি, বাপ নাই মা নাই, একা একটা ছেলে, সামান্য একটা মিষ্টির দোকানে কাজ করছে, কিন্তু ওর কথাবার্তায় চাল চলনে চোর বদমাইশের কোনো ছাপ নাই। ওর চোখ দুইটা দেখলে কেমন যেন পরিচিত লাগে। কি কইতেছ? পরিচিত মনে হয় মানে? পরিচিত মনে হয় আর কি আছে? ও একটা গরিব অনাথ ছেলে, আর তুমি ওরে আত্মীয় বানানোর চেষ্টা করতেছো। আমি ওরে আত্মীয়তা বানাইতে চাইতেছি না, কিন্তু ওর কথাবার্তা, ওর চাল চলন, আরেকটা বিষয় ওর রাগ। কোকিলা কালকে জানি ওরে কি কইছিল, পোলাটা ওর রাগ চাইপা রাখছে। এইটা ওর বংশ পরিচয়। ছেলেটা গরিব হইতে পারে কিন্তু খারাপ না। বংশ, শিক্ষা, ওর বাড়িঘর কোথায় আমি জানি। ফুটপাত, নারীরা সবকিছু আবেগ দিয়ে দেখো। ভালো ব্যবহার মানে কি জানো? ও
ওর চাকরি বাঁচানোর কৌশল। ভালো সাইজে থাকবে, তারপর একদিন চান্স পেয়ে সব লুটে নেবে। বিশ্বাস হয়? আচ্ছা, তুমি কেন তোর সন্দেহ করতেছ? সবাই কি আর খারাপ হয়? ও হলো রাস্তার ছেলে, রতন। ওর খালি কাজ দেবা, এর বেশি কিচ্ছু না। ঠিক আছে, তুমি তারে সন্দেহই করো। আমি শুধু তোমার একটা কথাই কইতে চাই, যেই ছেলে এত ভালো কাজ করে সেই ছেলে যদি বাড়ি থেকে চুরি করে পালায়, তাহলে এই দায়িত্ব কিন্তু সব তোমারই নিতে হইব। পোলাডারা এত সন্দেহের চোখে না দেখা একটু স্নেহ করলেও তো পারেন। স্নেহ? ওরে স্নেহ দেখানোটাই ভুল। ও কাজের ছেলে, ওর কাজের ছেলে হয়েই থাকতে দাও। কালকে থেকে ওর সাথে সমস্ত ব্যক্তিগত কথাবার্তা বন্ধ, ওরে খালি কাজের মধ্যে রাখবা। আর শোনো, ওর চোখে চোখে রাখবা, আমার কিন্তু সন্দেহ যাইতেছে না। রহিম মিয়া, ওই রহিম মিয়া, বাড়িতে আসো নাকি রহিম মিয়া? রমেশ ভাই, তা কি ভাবছিলা তোমারে শেষ সুযোগ দেওয়ার জন্য আমি আবার তোমার বাড়িতে আসছি? ভালোই ভালোই, এখনো সময় আছে, তোমার দলিলটা আমার হাতে দিয়ে দাও। এটা আপনি কি বলতেছেন রমেশ ভাই? আমার জমির দলিল আমি আপনারা কেন দেবো? ওইটা আমাকে পৈতৃক সম্পত্তি। আর আপনি আমাকে জমিতে বেড়া দিচ্ছেন কিসের জন্য? প্রত্যেক সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি দেখাইতে আইছো আমারে? আইন আদালত এগুলো আমারে শিখাইতে আইছো? আরে সেগুলো তো আমি অনেক আগে শিখে আইছি। আর তোমার প্রত্যেক সম্পত্তি যেগুলো আছে না, সেগুলো এখন আমার। আমি যা চামু তাই হইল। আর ওই যে বেড়াটা আছে না, ওই বেড়াটার আমি লাথি মেরে ভাঙিয়ে ফেলামু। তাড়াতাড়ি ওই বেড়াটা সরা হালাবি, না হইলে কিন্তু এই বাড়িঘর যা আছে না সব ভাঙা চুর আমি খাট খাট করে ফেলামু। এসব আপনি কি কইতেছেন রমেশ ভাই? আপনি আমাকে মাথা গুজা ঠাইটা কাইরা নিবেন? এত বড় সর্বনাশ আমাদের কইরেন না। সর্বনাশ? আরে সর্বনাশ আর কি দেখছো? এখনো তো কিছুই করি নাই। ভালো ভালোই আছে, জমির দলিলটা আমার হাতে দিয়ে দাও, তাইলে কিন্তু সব মিটমাট হইয়া যাইব। আর না হইলে এমন সর্বনাশের ব্যবস্থা আমি করবো যে তোমাকে 7 পুরুষের কমর সোজা করে দাঁড়াইতে পারবা। আমি দলিল দেব না। আপনি আমার মায়েরা ভালো, তবু আমি দলিল দেব না। ওইটা আমার রক্ত দিয়ে তৈরি করা পিঠা। ইস রে, তোমার ভাগ্য ভালো আমার সাথে এখন কেউ আসে নাই। যদি আসতো না, তাহলে তোমার ওই গাছের সাথে আমি বান্ধা রাখতাম। ব্যবত মানুষ করে থাকে। আর রমেশ ভাই, এগুলো আপনি কি বলতেছেন? আমাদের একটু দয়া করেন। আর তোমাগর আমি দয়া করার জন্যই তো আইছি, তোমরা তো সেটা বুঝতেছো না। আর তোমাগর তো আমি শেষ সুযোগ দেওয়ার জন্য আসছি। এখনো সময় আছে, দলিল কোথায়? দলিলটা আমার হাতে দিয়ে দাও। দলিলটা না দিলে না, তোমাগর সব কিছুরে আমি শেষ করে দেব। তুমি আমার ভয় দেখাইতেছো রমেশ মিয়া, আমি পুলিশের কাছে যাব। পুলিশ? পুলিশের কাছে যাইবা না? যাও, খারাপ নিছো কেন? আরে পুলিশটা সব সময় আমার সাথে থাকে, আমার সাথে খায়, আর তুমি আমার নামে পুলিশের কাছে বিচার দিবা? যাও, খারাপ নিছো কেন? যাও, আনে যাও, থানা যাও, আমার নামে কমপ্লেন করো, বিচার দাও। আমিও দেখবো কোন পুলিশে তোমাদের কমপ্লেনটা গ্রহণ করে। এখনো সময় আছে, চুপচাপ দলিলটা আমার হাতে দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে মাইয়ারে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। রমেশ, খবরদার আমার পরিবার নিয়ে কিচ্ছু বলবা না। বুঝতে পারছি, বুঝতে পারছি, তুমি আমার দলিলটা দিবা না। তাহলে তুমিও রেডি থাকো। আগামীকালকে সকালে সূর্য ওঠার আগে ঘুমে তুড়ে দেখবা যে ওইখানে বিশাল বড় একটা পাথর হয়ে গেছে। তুমি আমার কিছুই করতে পারবা না, মনে রেখো। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি পুলিশ আর উকিলের ওইখানে ডাকো না, তাহলে জমি তো যাইবই, সাথে তোমাদের জীবনের দলিলটাও কিন্তু আমার হাতে চলে আসবে। কথাটা মনে রেখো। এখন আমরা কি করবো? আমাকে তো সর্বনাশ হয়ে গেল। কি করবো আমি এখন রহিমা? আমি এখন কি করব? আমার তো কোনো উপায় নাই। পানিটা খান। ভাইজান, রমিজ মিয়া যেভাবে থ্রেডিং দিয়ে গেল, এবার তো মনে হয় আর দলিল আটকে রাখা যাব না।
আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কি ব্যাপার? তুমি এখানে কেন? যাও, তোমার কাছে যাও। না মানে আজকে যে রমিজ মিয়া আপনাদেরকে একটা জমির ব্যাপারে শাসিয়ে গেলেন, ওই জমিটা কি অনেক বড় কোনো জমি? মানে ওইটার কি দলিল আছে আপনাদের কাছে? আর যদি থেকে থাকে তাহলে ওই দলিলটা কোথায়? কি কও তুমি? হ্যাঁ? তোমার সাহস তো মন্দ না। তুমি আমার কাছে আমার জমি তোমার হিসাব চাও? না আমি এমনি জানতে চাইলাম যদি কোনোভাবে আপনাদেরকে সাহায্য করা যায়। আমি তো আপনাদের বাড়িতেই থাকি, যদি দরকার লাগে। সাহায্য? তুমি? তোমার একটা কাজের লোকের কাছে আমি সাহায্য চাবো? তোমার কাজ হচ্ছে হলো বাজার করা আর ঘর মোছা। তোমারে আমি কোন ভরসায় আমার জমির কথা বলবো? তুমি কি উকিল নাকি আমার পরিবারের লোক? এই ভাইজান, ও তো শুধু একটু উদ্বেগ প্রকাশ করছে, আপনি এত কঠোরভাবে না বললেও পারতেন। আয় তুমি চুপ করো। এই তোমাকে আশকারা পায়ে মাথায় উঠছে। আমার ভুল হয়েছে, আমি আর কখনোই কথা বলবো না। মাথার উপরে এত বড় একটা বিপদ পড়তেছে, পুরোর একটা কথাই জানতে চাইছিলেন, তার জন্য আপনি এরকম ভাবে অপমান করবেন? আচ্ছা, ও তো খারাপ কোনো কিছু করেনি। ও ভাইজান, মানে আপনি এইভাবে অপমান করে না কথা বললেও পারতেন, কারণ ও তো আমাকে কোনো ক্ষতি চায় না। আচ্ছা যাক ভাইজান, এখন কি করবেন কন তো? এই জমিটাই তো আমাগো মায়ের শেষ স্মৃতি। এই কি রে, তাড়াতাড়ি ওর থেকে ঘুমাই গেছো? এই রতন, আপনি এত রাতে? আমার তো সব কাজ শেষ। সব কাজ শেষ না? ওই নর্দমার গন্ধে ঘুমাইতে পারতেছেন, ওইগুলো পরিষ্কার কর যা। কি এখন আমি নর্দমা পরিষ্কার করতে যাব? আমার শরীরটা না ভালো লাগছে না, আমি এখন পারবো না। আমি কাল সকালে কাজটা করে দিই। এত বড় সাহস, তুই কাজ করতে পারবি না? হয় তুই কি ভুলে গেছিস তুই এবারে কে? আমার পরিচয়, আমি মানুষ। আমি সারাদিন অনেক খেটেছি, আমার শরীরটা একদমই চলছে না। আর এই কাজটা তো বিলকিসও করতে পারতো। বিলকিস? বিলকিস এই নোংরা কাজে তোরা সাহায্য করতে পারবো না। আর ওর লোকে তোর এত খাতির কিসের? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস? তুই বাড়িতে ভিক্ষা চাইতে আইছিলি, তোর দয়া করে কাজে রাখা হয়েছে? আমি ভিক্ষা চাইনি, কাজ চেয়েছি। আর আমি কাজের বিনিময়ে খেটে খাচ্ছি। খেটে খাচ্ছিস? তুই তো এবারে কাজের লোক, কাজের লোকের আবার শরীর খারাপের কি আছে? এই তুই শোন, তোর কিন্তু এই দুনিয়াতে এমন কেউ নাই যে তোর লেগে দরদ দেখাইবো। তুই সকাল হওয়ার আগে নর্দমা পরিষ্কার করবি, নাহলে কিন্তু আব্বুরে তোর চামড়া উঠায় ফেলবো। হ্যাঁ, আমি পথের লোক। আর আপনারা আমাকে বারবার মনে করিয়ে দেন, কিন্তু আমি আপনাদের চাইতে অনেক বেশি সম্মান আর শিক্ষা নিয়ে আসছি এখানে। সম্মান? কিসের সম্মান? তোর এই সম্মান নর্দমার পাকে। শোন, এখন যাই কাজ কর যা। বাহ, কত রাগ! এই রাগ দেখে কোনো লাভ নাই। তুই এবারের কাজের ছেলে হয়েই থাকবি, কথাটা মনে রাখিস। মা, তোমার জন্য আমি কত অপমান সহ্য করছি। এরা আমার নিজের লোক, অথচ আমার কোনো পরিচয়ই নেই তাদের কাছে। আমি কি পারবো এই অপমান মুছে দিতে? আর রাতের সময় নাই, এই দলিলটা দিলে সব মিটে যাইব। এই যাত্রায় অন্তত প্রাণটা বাঁচবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ভিটা বাড়ির সম্পত্তি। হ্যাঁ, আপনার আব্বা এত কষ্ট করে এটা রেখে গেছে, এটা এখন আপনি। চুপ করো, এছাড়া কোনো পথ নাই। আমি একটা কথা কইতে চাই। কি বলবি বল। দলিলটা একটু আমার দিবেন, আমি একটু দেখবো। তোর সাহস কত বড়! কিসের এত কৌতূহল তোর? তুই কি এই সম্পত্তির ভাগিদার? ভাইজান,
একটা মানুষ একটা জিনিস দেখতে চাইছে, তাহলে দেখতে দাও না। দেখতে দিলে অসুবিধা কি? সে তো আর এই দলিল নিয়ে পলায় যাব না। এই তোর মতন ফকির দলিল দেখে কি করবি? তোর দলিল তো এটো কাটা আর ওই নর্দমার ময়লা। তুই বড় লোকদের সম্পত্তি দলিল দেখতে চাইতেছিস কি লিগা? আমাকে একটু দলিলটা দেন, 1 মিনিটের জন্য দেন। আমি শুধু দেখবো এই দলিলে কি লেখা আছে। তুই কিন্তু ভুল করতেছস, তুই তোর জায়গা ভুলে যাইতেছস। ভাইজান তুমি ওর দলিলটা দাও না, একবার দেখতে দাও, ও দেখুক। এই, কি করছ তুই? একবার দলিলটা দেখতে দেন। রতন, রতন, এই দলিল তো কুলসুম বেগমের। কি হইছে? কি হইছে? এই কোকিলা, কি হইছে? কোকিলা, এই কোকিলা, সবাই শোন, ধরেন 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 ধরেন, কি করে ধরেন? কি হয়েছে রে মা? ও বাবা কি হয়েছে? ওর জ্ঞান ফিরছে না, ওরে তো এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আমি নিয়ে যাচ্ছি, আপনারা গাড়ি ডাকেন। এই! তোর কত বড় সাহস! তুই আমার মায়ের গায়ে হাত দিলি কিসের জন্য? তুই একটা কাজের ছেলে হয়ে আমার মায়ের গায়ে হাত দিলি কিসের জন্য? তোর উদ্দেশ্য খারাপ নয়? আপনার কাছে একজন মানুষের জীবনের চাইতে, মানুষের জীবন কেন, আপনার মেয়ের জীবনের চাইতে আপনার হিংসা অহংকার বেশি হয়ে গেল, তাই না? এই ছোট লোকের বাচ্চা, কাজের ছেলে, তুই আমার শিখাস? হ্যাঁ, ওরে বাঁচানোর জন্য ওর বাবা আছে, ওর চাচা আছে, ওর মা আছে। তুই কে রে? তুই আমার মায়ের গায়ে হাত দিলি কিসের জন্য? ভাইজান এই সময়ের এই সমস্ত কথা কই কোন লাভ আছে? আগে আপনার মায়েরা হাসপাতালে নিতে হইব। আপনি এখন এসব বলছেন কেন? একজন অসুস্থ মানুষ, আপনি কি চান বলেন তো? আপনি কি চান? তুই হলি চাকর, আর রইল আমার একমাত্র মেয়ে। শোনেন, সব সময় ধনী গরিবের ভেদাভেদ করতে নাই, কিছু সময় গরিবের কথা শুনেও চিন্তা ভাবনা পাল্টাতে হয়। কোকিলের রক্ত তো আমাকে কারোর সাথে মিলতেছে না। তাহলে কি হবে? আমার মেয়ে তাহলে বাঁচবে না? করি, যত টাকা লাগে তুই রক্ত জোগাড় কর, দরকার হলে অন্য কোনো খান থেকে রক্ত জোগাড় কর। না ভাইজান, সেটাও তো এখন সম্ভব না। মানে ওর যে অবস্থা, ওর এখনই রক্ত জরুরি। কেন ডাক্তার সাহেব? হ্যাঁ, এখনই জরুরি। রিপন, মানে রতন, তুমি কি ব্লাড টেস্ট করতে গেছিলে না? দেখেন তো ডাক্তার সাহেব এটা ঠিক আছে কিনা। চিন্তার কোনো কারণ নাই, এই পেশেন্টের রক্তের সঙ্গে এই ছেলের রক্তের মিল আছে। হ্যাঁ আমার রক্ত ওর শরীরের জন্য দরকার। ডাক্তার সাহেব এটা নিশ্চিত করছে, তোমার রক্তই কুকিলের জন্য সবচেয়ে নিরাপদ। তোমার রক্ত আর কুকিলের রক্ত এক। না, এটা কোনোদিন সম্ভব না। এইসব তুমি কি কইতাছো? আমাগো মেয়ের এখন রক্তের দরকার, আমাগো কারোর সাথে ওর রক্ত মিলতেছে না। আমাগো মেয়েটা তো বাঁচতে চায়। আপনার সমস্যাটা কি যদি ও রক্ত দেয়? তুমি চুপ কর। একটা ছোট লোক, একটা কাজের লোকের রক্ত আমার মেয়ের শরীরে ঢুকবে? অসম্ভব, কোনোদিন সম্ভব না। আচ্ছা ভাইজান, তুমি কি চাও কত? হ্যাঁ, কুকিলা তোমার মাইয়া, সে মরতে পড়ছে, আর তুমি এখন তোমার অহংকার নিয়ে আসো। হ্যাঁ, তোমার ওই মিথ্যা অহংকারের চাইতে কি তোমার মাইয়ার জীবনের দাম কম? দয়া কইরা তুমি ওর রক্তটা নিতে দাও, তোমার মায়াডারে বাঁচতে দাও। আর কত পাপ করবা তুমি? আমার রক্ত কেন নিয়ে? আমার রক্তেই তো লেখা আমি কাজের ছেলে। তবে একটা কথা মনে রেখে, দুনিয়ায় উঁচু নিচু, ধনী গরিব, টাকাওয়ালা পয়সাওয়ালা, সবার রক্তের রং কিন্তু এক। আপনি যদি রক্ত নিয়ে এই ভেদাভেদ সৃষ্টি করেন, তাহলে আপনার মেয়ের বাঁচা মরার প্রশ্ন হয়ে যায়। আমি কিচ্ছু বুঝি না। আমি বেঁচে থাকতে তোর মতো একটা ছোট লোক, একটা কাজের ছেলের রক্ত আমার মেয়ের শরীরে ঢুকবে না, এটাই আমার শেষ কথা। ভাবি, ভাইজানের কথা কান দিয়ে কোনো লাভ নাই। ডাক্তার সাহেব, আপনি রুগীরে বাঁচান। আচ্ছা, আমি এখন ব্যবস্থা করেন। আসেন আসেন।
আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি, রাস্তার ছেলে ভিক্ষুক চা নয় তা বলে অপমান করছি, আর তুমি আমরা রক্ত দিয়ে বাঁচাইলা। এইসব মনে রাখতে হয়? এইসব মনে রাখতে হয় না। কিন্তু আমি যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুমি সব সময় আমার পাশে দাঁড়িয়ে আমার জন্য লড়াই করছো, আর আমি তখনও তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? শোনো, তুমি জানো যে আমার রক্তে তোমার জীবন, তাই তোমার সব ভুল আমার শরীরের সাথেই মিশে গেছে। এখানে আর নতুন করে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার মতন ভালো আর সৎ মানুষ কখনো দেখিনি। এখন কেমন লাগছে তোমার? তুমি আছো, রতন, কি রে রতন, তুই এখানে ঘুমাইতেছিস কেন? না না, এমনি কিছু লাগবো, আপনার কোনো কাজ করে দিতে হইব? আমার কোনো কাজ লাগবে না। শোন, তোর এই মুখ দেখা, আরে তোর এই চোখ দেখা, আর এই যে তুই এখন কপালে হাত দিয়ে যেমন করে শুয়েছিলি, ঠিক আমার বোনের মতন। তোর কথা বলার ধরন ঠিক আমার বোন কুলসুমের মতন। তোর চলন চাহনি সব কিছু আমার বোনের মতন। তুই আমার বোনের ছেলে ছাড়া অন্য কেউ হইতে পারস না, আমি বুঝে গেছি। বাবা, বাবা, আমি তোমার ভাই, তোমার বোনের ছেলে, কিন্তু বাবা প্লিজ এই কথাটা তুমি কাউকে বলবে না। তাহলে তাহলে তুই কেন এই বাড়িতে কাজের ছেলে হয়ে আইছস? কেন এত অপমান সহ্য করতেছস? এই আমার বোন কি এত কিছু জানে তুই যে এখানে আসস? না মা, মা কিছুই জানে না। আমি কাজের খোঁজেই আসছিলাম, তখন দেখলাম এটা তোমাদের বাড়ি, মানে আমার নানুর বাড়ি, তাই তখনই রয়ে গেলাম। আমার মায়ের কাছে তোমাদের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তোমাদের মধ্যে মান অভিমান চলছে। আমি শুধু চেয়েছিলাম কাজ করে কিছু টাকা জমিয়ে তোমাদের পাশে মায়ের একটু মাথা গুছার ঠাই করে দেব। আমি চাইনি আমার মায়ের মান সম্মান ভেঙে যাক। সেই জন্য তুই এত কষ্ট সহ্য করতেছস? রহিম ভাই তোরে বাড়ি থেকে বাইর করে দিতে চাইলো, ওই যে কোকিলা তোরে রাস্তার পোলা কইলো। হ্যাঁ, তুই এত অপমান সহ্য করে এই বাড়িতে কাজের ছেলে হয়ে থাকতেছস? আরে আমার বোনের ছেলে আমাকে বাড়িতে কাজের ছেলে হয়ে থাকবো? এটা তো আমাকে সবার পাপ। এটাই আমার লড়াই। আমি চেয়েছিলাম তোমাদের এই মাটি ছুঁতে আর আমার মায়ের ঘর ফিরিয়ে দিতে। এখন যদি সবকিছু বলে দাও তাহলে আরো রাগ করবে আমার উপরে, মনে করবে যে আমি চুরির জন্য এই বাড়িতে তোমাদের সহানুভূতি আদায়ের জন্য আসছি। ওরে আমার ভাগনা রে, তুই কখনো তো বড় হয়ে গেছ, তুই এত কিছু ভাবস। শোন, তুই আর এক মুহূর্ত এই বেশে থাকবি না, ঠিক আছে? আমি এক্ষুনি বড় বাজারের কাছে যাইতাছি, তারা সব আমি কয়ে দেবো। মামা প্লিজ, তুমি কাউকে কিছু বলো না। যদি তুমি বলে দাও তাহলে আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাব। এখন আমি তোমাকে কথা দিতেছি, আমি এখানে কেন আসছি আমি সবকিছু বলবো। এখন যদি বলি তাহলে রমিজ মিয়া যে তোমাদের কাছ থেকে দলিলটা নিয়ে যেতেছে, তখন তোমরা আরো বিপর্যয়ে পড়ে যাবে। আমি চাই মামা তোমরা এখন চুপ থাকো, আমাকে একটু সহযোগিতা করো। ওরে আমি কেমনে চুপ থাকি রে? আমার বোনের ছেলে এ বাড়িতে কাজের ছেলে হয়ে থাকবো, আর এটা আমি চাই যে দেখো। তুমি দেখবে না, তুমি সহযোগিতা করবে, তবে গোপনে। রমিজ মিয়ার হাতে আমাদের যে সম্পত্তিটা যাচ্ছে,
আমি জানি ওইটা আমার নানা নানুর শেষ স্মৃতি। মামা, আমি ওইটা রক্ষা করতে চাই। তুমি এই কথাটা কাউকে বলো না যে আমি তোমার ভাগ্নে। ঠিক আছে ভাগনা, তুই যা চাস তাই হোক। তবে একটা কথা মনে রাখিস, আমি তোর সাথে আছি, থাকো। আমার বোন, শুন ভাগনা, ভাই বোনের আদর মমতা স্নেহ তুই কি বুঝো জানি না, কিন্তু আমার বোন, আমরা পিঠে পিঠে ভাই বোন ছিলাম তো, কত আপন ছিল, কত স্মৃতি আমাকে, ওই খেলাধুলা, খুনসুটি, মারামারি। তারপর আমার বোন একটা বেলা আমার ছাড়া খায় নাই। আমার ভাইজান কোনোদিন আমার জন্য অপেক্ষা করে নাই খাওয়ার জন্য, কিন্তু আমার বোন আমি না আসা পর্যন্ত অপেক্ষা করছে। সে আমার আদরের বোনের বলা তুই, তুই কেন এত অপমান সহ্য করবি আর আমাকে বাড়িতে তুই একটা কাজের ছেলে হয়ে থাকবি? এটা আমার জন্য কত কষ্ট, আমি তোর কেমনে বুঝে ভাই না। শোন, তোর একটা কথা কই, তুই কিন্তু আর কোনো অপমান সহ্য করবি না। আর একটা কথা কই, তুই তো আমার এখন কিছু কইতে দিবি না। আমি যদি তোর কোনো কামে লাগি, তোর কোনো কামে যদি কষ্ট হয়, তুই আমারে কইস, আমি তোর যথাসাধ্য আমি চেষ্টা করব ভাই না। থ্যাংক ইউ মামা, ধন্যবাদ তোমাকে। মামা, তুমি শুধু আমার আর একটু সময় দাও, দেখবে যে তোমার মুখ আর আমার মায়ের মুখ আমি উজ্জ্বল করবই। দোয়া করি ভাই না, দোয়া করি। রজনীয়া, ওঠো ওঠো রজনীয়া। কি হয়েছে? রহিম ভাই, তোমার দলিলটা রাখো ভাই। আমি তোমার সাথে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই। তুমি দলিলটা রাখো, রাখো ভাই তোমার দলিল। তুমি কি কইতেছো রজনীয়া? কালকে তো আমার থ্রেট দিয়ে গেলা আমার সর্বনাশ করবা, আজকে দলিল ফেরত দিতেছো মানে? না ভাই, তোমার সর্বনাশ হইতো না তো, সর্বনাশ তো আমার হয়ে যেত ভাই। আর একটু হলে আমার সর্বনাশ, অনেক বড় সর্বনাশ হয়ে যেত। কিছুই তো বুঝতেছি না, এক রাত্রের মধ্যে কি এমন হয়ে গেল? হ্যাঁ ভাবি সাহেব, হয়েছে কি, আমার কোনো প্রশ্ন করেন না, আমি কোনো উত্তর দিতে পারব না। এক লোকে আমার ফোন দিয়ে এমন কঠিনভাবে ধমক দিছে, কইল যে আমার নাকি ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ করে দিয়ে দিব। ওই জমির দিকে যদি আমি চোখ দিয়া তাকাই, আমার চোখ তুলে ফেলাইব। দলিলগুলো রাখেন, রাখেন, আমার মাফ করে দেন। আরে কি কও, আমি তো কিছুই বুঝতেছি না। আমার তো ক্ষমতাশীল কোনো লোক নাই, কে তোমারে ফোন দিল? আছে আছে, যে আমারে ফোন দিয়া থ্রেট দিছে, হুমকি দিছে, সে ছোটখাটো মানুষ না, সে অনেক উপরের লেভেলের মানুষ। সে আমার ধমক দিয়া কইছে ওই জমির দিকে যে চোখ তুলে তাকাইব তার চোখ নাকি তুলে হালাইব, আর আমার নাকি 1 মিনিটের ভিতরে আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বন্ধ করে দিয়ে দিব। আর আরেকটা কথা কইছে, কইছে যে ওই কুলসুম বেগমের জমির দিকে যে তাকাইব তারা নাকি বাঁচতে দিব না। আরে বাবা রে, উপরে কোনো লোক নাই তো আমার, কে হুমকি দিব তোমারে? আছে আছে ভাই, আমার মাফ করে দেন। আমি আর কখনো আপনার জমির কাছে আমি আর কখনো আসুন না। আমার যদি আপনার কখনো কোনো সময় দরকার হয় আমার কইবেন, আমি আপনার সাথে আছি। কেউ আপনার জমির দিকে আর ভুলও তাকাইতে পারবো না, আমি আছি ভাই। আমার মাফ করে দেন ভাবি, আমার মাফ করে দিন। আমি এখন যাই, হ্যাঁ, আমার মাফ করে দিন। আসি, আসসালামু আলাইকুম। রঞ্জিয়া, ওই রঞ্জিয়া, নিশ্চয়ই এবার কেউ না কেউ বাঁচাইছে। করিম, এই ব্যাপারে তুই কিছু জানোস? আমি কেমন জানবো? আমার কি জানার কোনো ক্ষমতা আছে? কি দেখছো?
তোমাকে। আমি তো তোমার সাথেই আছি, বাইরে কি দেখো? রাতের আকাশের তারাগুলো দেখছি। জানো, তুমি যখন অসুস্থ ছিলে তখন আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত আলো যেন কেমন নেভে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিক। তখন শুধু আমি প্রার্থনা করছি যেন সব অন্ধকার কাটিয়ে আজকের এই রাতের উজ্জ্বল তারার মতো ফুটে ওঠে আবার সবকিছু। তুমি সুস্থ হয়ে ফিরে আসো। এখন দেখো সবকিছু কেমন তারার মতো ঝলমল করছে। আমি ফিরে এসেছি, আমি এখন সুস্থ। তোমার প্রার্থনার জোর যে এত তীব্র আমার জানা ছিল না। তোমার প্রার্থনার জন্যই আমি এত সহজে সুস্থ হতে পেরেছি। সহজ? মোটেও সহজ ছিল না। আমার কাছে প্রত্যেকটা দিন মনে হয়েছিল এক একটা দিন এক একটা পরীক্ষা। আর সেই পরীক্ষা আমি তোমার পাশে বসে দেখেছি। আমি দেখেছি তুমি কিভাবে যুদ্ধ করছো, তোমার এইটুকু শরীর কিভাবে যুদ্ধ করছে। তুমি পেরেছো, তুমি সত্যিই পেরেছো। তুমি আমার সাহসী রাজকন্যা। ভয় লেগেছিল, খুব ভয়। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু তোমার হাতটা যখন ধরতাম সব কষ্ট ভুলে যেতাম। আমার মনে হতো তুমি আছো, তাই আমার হার মানা চলবে না। আমি সব সময় থাকবো, হয়তো জানালার এই পাশে, আর নয়তো কোনো রাস্তার মোড়ে। এখন আমি শুধু একটা জিনিসই চাই। কি? আর কোনো অসুস্থতা নেই, আর কোনো ভয় নয়, শুধু সুস্থতা, সুন্দর আলো, আর এক জানালা ভর্তি তারার নিচে তোমার সাথে হেঁটে বেড়ানো। তোমার হাতের উষ্ণতা যেন কোনোদিনও না হারায়। হারাবে না, আমি সুস্থ, আমি তোমার। আর আমার এই হাত শুধু সামনের সুন্দর দিনগুলোর জন্য তৈরি। তাহলে চলো আকাশের দিকে তাকাই। ওই দেখো, আকাশের মধ্যে সবচাইতে উজ্জ্বল যে তারাটা, ওটাই আমাদের ভালোবাসা। ওটা চিরকাল জ্বলবে। হ্যাঁ, জ্বলবে। তোমার আর আমার ভালোবাসার রাতটা দেখো আজ কত সুন্দর। সুন্দর এই রাত মাঝে মধ্যে অসুন্দর হয়ে যায়, যখন এই চাঁদের ওপর দিয়ে মেঘ প্রবাহিত হয়। মানে? তোমার বাবা বাবা একটু রাগী, কিন্তু বাবার মনটা অনেক ভালো। ভালোবাসার মাঝে কোনো রাগ থাকে না। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, বাবাও হয়তো পরিবর্তন হয়ে যাবে। সেটা হয়তো সময় বলে দিবে। সময়ের অপেক্ষায় থাকলো। কত বড় সাহস! তুই আমার মাইয়ার দিকে কাজের ছেলে হয়ে পর নজর দিছ। ওকে তোর জানে মেরে ফেলাবো, তোর জানে ফেলাবো। তোর একদম তুমি করে মারে হলো মানে কি? হ্যাঁ, ওটা পরমারি পোলা। ওই শট একটা কথা কবি না। একটা কাজের ছেলে হয়ে আমার মাইয়ার দিকে নজর দিছে। এই তোগো আজকাল পায়া পায়া ও আজকে মাথায় উঠছে। ওর আজকে জানে মেরে ফেলাবো। বাবা তুমি ওরে মারো না, আমি ওরে ভালোবাসি আব্বা। কি? তুই ওরে ভালোবাসোস? একটা কাজের ছেলেরে ভালোবাসোস? তোরে আজকে জানে মেরে ফেলাবো। জান খবরদার কইলাম, ওর গায়ে আপনি হাত দিবেন না। আপনার অহংকার সব ভাঙিয়া গেছে না? হ্যাঁ, আর কত পাপ করবেন আপনি? বিশ্বাসঘাতক কাজের ছেলে হয়ে আমার মাইয়ার দিকে নজর দিছে। তুই তো একটা নর্দমার কীট। আজকে তুই জানে মেরে ফেলাবো। ও আমি ভাইজান ভাইজান প্লিজ, ওরে মাফ করে দাও ভাইজান। বাইরে বাইরে বাচ্চাকে বাইরে।
কুলসুম তুই? হ্যাঁ আমি। তাইলে ও কি? তোমার মনে পড়ে 25 বছর আগে আমি আমার সন্তান গর্ভে নিয়ে তোমার বাড়িতে আইছিলাম, আমি আমার বাপের ভিটে আইছিলাম। শোনো, একটা ভালো ব্যবসা হাতে নিছি, হ্যাভি লাভ হবে। কুলসুম, দাঁড়াও, বসো বসো। আমি জানতাম তুই আমার বিটাই ফিরে আসবি। ভাইজান তুমি তো সব কিছুই জানো। আমারে আমার শ্বশুর বাড়ির থেকে তালাক দিয়ে বাইর করে দিছে। এখন এখন আমার এই বাপ মার ভিটা আর তুমি ছাড়া আমার যে আর কোনো জায়গায় যাওয়ার আশ্রয় নাই। কেন তখন মনে আসিল না? একটা ছেলেদের চিনি না জানি না, তার হাত ধরে বাড়ায় চলে গেলি, তার বিয়ে করলি, তারপর আইসা আমার কাছে বাপ মার সম্পত্তি লেখা নিলি, তখন মনে আসিল না? ভাইজান ওইসব কথা বাদ দাও, মানুষই তো ভুল করে। আমি না হয় তোমার ছোট বোন একটা ভুল করে ফেলাইছি, কিন্তু এখন এখন আমি তোমার কাছে আইছি। এই যে আমার পেটে একটা বাচ্চা, আমারে তুমি একটু জায়গা দাও ভাইজান, আমারে তুমি ফিরিয়ে দিও না। কেন তোমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই, আশ্রয় নাই? দাও, সেখানে যে থাকো, সেখানে আশ্রয় নাও, আমার এখানে কোনো সুযোগ নাই। ভাবি ভাইজান, ভাইজান তুমি আমার কথা বাদ দাও, কিন্তু আমার বাচ্চাটা যে দুনিয়াতে আইতাছে এইটার কথা তুমি একবার চিন্তা করো। তুমি আমার একটা আশ্রয় দাও, তুমি আমার বাপের বিটা থেকে বাইর করে দিও না ভাইজান। তুমি স্যার আমার আর কেউ নাই ভাইজান, আমার তুমি ফিরিয়ে দিও না। কি রে, তখন চিন্তা হয় নাই তো এই ভাই কাছে আবার ফিরে আসা লাগবে? আইসোস তো আইসোস, পেট আবার আরেকটা সাথে করে নিয়ে আইসো। আমি আর তোর চেহারা দেখতে চাই না, বাইরা বাইরা। আমার যাওয়ার জায়গা নাই ভাইজান, তুমি আমার বাইরা 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 বাইর করে দিও না ভাইজান। যা বসো, যা বসো। আলগা পেশা, হ্যাঁ ইয়ার কি? এই তোমার কি হয়েছে? এত দরদ কোথা থেকে উতলায় পড়ে? কাজটা তুমি মোটেও ভালো করো না। আমি কি করছি না কিছু আমি ভালো বুঝি, একটা কথা বলবো না। কোনো সম্পত্তির লেগে আসি নাই ভাইজান, শুধু একটুখানি আশ্রয় লেগে আইছিলাম। মনে পড়ে ভাইজান, সেই দিন তুমি আমারে আশ্রয় দাও নাই, তুমি আমারে আমার বাপের ভিটা থেকে দূর দূর করে তাড়ায় দিছিলা। আমার কি অপরাধ ছিল? আমি তালাক প্রাপ্ত, তাই না? আর সেই তালাক প্রাপ্ত মায়ের গর্ভের সন্তান এই রিপন আমার সন্তান ভাইজান। তোমার বাড়িতে কোনো সম্পত্তি লেগে আসে নাই, ও শুধু আইছে ওর মামা মামিরে দেখার জন্য, একটু আদর, একটু ভালোবাসা, একটু মায়া পাওয়ার জন্য। পাইছে ভাইজান, আমার ছেলে পাইছে, তার মামা গো ভালোবাসা পাইছে, তার মামির আদর পাইছে, স্নেহ পাইছে। আমার ছেলে কোনো সম্পত্তি নিতে আসে নাই। আমি সেই দিন ওই বাড়িতে কোনো সম্পত্তি লেগে আসি নাই, আজকাও কোনো সম্পত্তির জন্য আসি নাই। কোনো সম্পত্তি লাগবো না, কোনো সম্পত্তি কুলসুম, না। বুঝলাম তোর সম্পত্তি লাগবো না, কিন্তু তুই তো তোর সম্পত্তি থুয়ে যাইতেছস। সম্পদ? হ্যাঁ, আমার মাইয়া তোর পোলারে ভালোবাসে, তোর পোলাও আমার মাইয়ারে ভালোবাসে। তুই তো সম্পত্তি নিয়ে যাবি না? জামা